কপিলমুনির আশ্রমে সন্ধেবেলার আরতি দেখিয়ে শেষ করেছিলাম আমার গঙ্গাসাগর যাত্রার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু করছি গঙ্গাসাগরের কেনাকাটা দিয়ে। আসলে আমরা যেখানেই বেড়াতে যাই না কেন, ফেরার সময় আমাদের যে প্রিয়জন থাকে তাদের জন্য আমরা কিছু না কিছু সেখানকার জিনিস কিনে নিয়ে আসি। এখানেও প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা কেনাকাটা সেরে নিতে পারবেন। কপিলমুনির আশ্রম থেকে সোজা যে রাস্তাটা গঙ্গাসাগরের দিকে চলে গেছে, সেই রাস্তার ডান দিকে এই দোকানগুলো পরপর পড়বে। অল্প কিছু কেনাকাটা সেরে চলে এলাম কপিলমুনির আশ্রমের সামনে। এই কপিলমুনি আশ্রমের ডান দিকে হচ্ছে ফুড কোর্ট, যেখানে আমরা রাত্রিবেলা খাবো। আর কপিলমুনি আশ্রমের বাঁ দিকে গেলে পড়বে বাজার, টয়লেট। কপিলমুনির আশ্রমের পাশ দিয়ে এসে এখানে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফুড কোর্ট। এমনিতে গঙ্গাসাগরে প্রচুর স্টল টাইপের খাবারের জায়গা আছে, কিন্তু সবাই তো সব জায়গায় খেতে পারবে না। তাই একটু স্ট্যান্ডার্ড খাবার খেতে গেলে আপনাকে এই গভর্নমেন্টের ফুড কোর্টে আসতে হবে। এদের রান্নার মান ভালোই, তবে সবচেয়ে বড় কথা ফুড কোয়ালিটি বেশ টাটকা। রাত্রিরে ডিনার সেরে একটা শর্টকাট রাস্তা ধরে ফেরত চলে এলাম ইস্কনে, আর সেই সঙ্গে শেষ হলো আজকের মতো আমাদের গঙ্গাসাগর যাত্রা। রাতের শেষে সুন্দর একটা সকাল। সারা রাত্রির শিশির পড়ে চারিদিক যেন বেশ পরিষ্কার ঝকঝক করছিল। তবে ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খুবই খারাপ, আর সেই ত্রুটি মার্জনা করে দেবেন। গুড মর্নিং এভরিবডি। সকালবেলা উঠে এই কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করেছি। যাচ্ছি সাগর পাড়ে। কালকে সন্ধে হয়ে গেছিলো, সেই জন্যে অতটা দেখতে পাইনি। আর্লি আজকে বেরিয়েছি, গিয়ে দেখি সাগর পাড়ে একটু দাঁড়াবার ইচ্ছা আছে। যেতে যেতে এই গঙ্গাসাগরের কাহিনিটা একটু বলে দিই। সেটা হচ্ছে ভগবান রামচন্দ্রের বংশধর ছিলেন এই সাগর রাজা। তার 60,000 পুত্র ছিল। সেই নিয়ে তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল দিগ্বিজয় বেরিয়েছিলেন। তার জন্য অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তো সেটা দেখে ভগবান ইন্দ্র ভয় পেয়ে গেছিলেন। তো উনি কী করেছিলেন, ওই সাগর রাজার যে অশ্বমেধের ঘোড়া, তাকে নিয়ে গিয়ে এই কপিলমুনির যেখানে ধ্যান করছিলেন সেই আশ্রমে ওটাকে মানে বেঁধে রেখে দিয়ে চলে যান। তো সাগর রাজার ছেলেরা যখন খুঁজতে খুঁজতে আসে, তারা কপিলমুনির আশ্রমে গিয়ে ওই অশ্ব দেখতে পায় এবং কপিলমুনিকে চোর হিসেবে দোষী সাব্যস্ত করেন। এবার কপিলমুনি ওই সময় ধ্যান করছিলেন, তো উনি প্রচণ্ড ক্রোধিত হয়ে ওঠেন এবং ওই 60,000 পুত্রকে ভস্ম করে দেন চোখ খুলে। তারপরে তাদেরই আর এক বংশধর ভগীরথ গঙ্গাকে নিয়ে আসে মর্তে, স্বর্গ থেকে। সেই গঙ্গা নামার সময় স্বর্গ থেকে, সেই সময় শিব জটাতে গঙ্গাকে ধারণ করেন এবং গঙ্গাকে ধারণ করার পরে গঙ্গা হিমালয় থেকে বয়ে নেমে আসে এই সাগরের বুকে এবং বিলীন হওয়ার আগে সেই ছাইভস্মের ওপরে, সেই 60,000 পুত্রের ছাইভস্মের ওপর দিয়ে গঙ্গা বয়ে যায় এবং তারা শাপমুক্ত হয়। এই হচ্ছে কাহিনী, পৌরাণিক কাহিনী। শুনতে ভালোই লাগে,
আহ, আর তাই নিয়েই হচ্ছে এই কপিল মুনি, তার আশ্রম, তার সব কিছু নিয়ে এই গঙ্গাসাগরের খ্যাতি। চলে এলাম কপিল মুনির আশ্রমের সামনের চত্বরটায়। গতকাল রাত্রিরে এসেছিলাম এখানে, কিন্তু রাত্রিরের আলোয় ঠিক অতটা বোঝা যাচ্ছিল না চারপাশ, তাই দিনের আলোতে প্রথমেই মন্দির দর্শনটা সেরে নিলাম। হ্যাঁ, আমার সামনে সুদূর বিস্তৃত একদম স্ট্রেট বে অফ বেঙ্গল। বাঁ দিকটা এই পাশটায় হচ্ছে ফ্রেজারগঞ্জের দিকটা, আর ডান দিকে এই জায়গাটা হচ্ছে যে মোহনা, যেখানে এসে গঙ্গা সাগরে মিলিত হয়েছে, এটা হচ্ছে সেই দিক। বিশাল এই তট, আর এত কুয়াশা সকালবেলা, এত ঠান্ডা, এত কুয়াশা। এই হচ্ছে গঙ্গাসাগরের উইন্ডমিল। এইখান থেকে এই সোজা নেমে যাওয়া হচ্ছে সাগরে, এই রাস্তা দিয়ে নেমে। দ্রুত পায়ে এগিয়ে গেলাম সাগরের দিকে। ফেরার সময় বোতলে জল ভরে নিলাম এখানটা, বাড়ি গিয়ে মাকে দিতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আর এই বিশ্বাসের টানেই সারা ভারতবর্ষ থেকে কত মানুষ আসে এই গঙ্গাসাগরে। যা বিশাল আয়োজন চোখের সামনে দেখে এলাম, সত্যি নিজে চোখে না দেখলে এ কখনো ভাবাই যায় না। যাকে এবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই শেষবারের মতো আবার চলে এলাম মন্দির চত্বরের সামনে। এই হচ্ছে সব সাধুদের আখড়া, ঠিক মন্দিরের পাশটায়। এগুলো সব হচ্ছে সাধুদের আখড়া। এখন সব অনেক বন্ধ, আবার বেলার দিকে সব খুলে যাবে। গঙ্গাসাগর তো ভালোই ঘুরলাম, কিন্তু একটা জিনিস বলতে হবে, এখানে সকালবেলা ব্রেকফাস্টের একটা সমস্যা আছে। মানে আমরা যেরকম ন্যাচারাল ওয়েতে সিঙ্গারা, কচুরি বা মুড়ি এরকম টাইপের যে জলখাবার বা এগুলো করি, গজা, জিলিপি, এখানে কিন্তু একটা সেরকম দোকান নেই। মানে এটা এখনও ঠিক ট্যুরিস্ট স্পট হিসেবে নয়। এখানে ঘুরতে এলে একদম কষ্ট করে তীর্থভ্রমণ এই মানসিকতা নিয়েই আসতে হবে।
সব কিছু হয়তো আছে কিছু কিছু জায়গায়, কিন্তু সেটা ওই খুঁজে পেতে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে গঙ্গাসাগরের ইস্কন মন্দির, যেটা তৈরি হচ্ছে এখনো। আর ঠিক এই মন্দিরের পেছনে আছে থাকার জায়গা। তো সেই থাকার জায়গায় আমরা কিভাবে বুকিং করলাম, খাওয়া দাওয়া কীরকম, আর কি কি ব্যবস্থা আছে, তার সমস্ত চলুন বিবরণীটা আপনাদের দিয়ে দিই। আমরা এই ইস্কনের গেস্ট হাউস বুকিং করেছিলাম অনলাইনের মাধ্যমে। তবে যারা এখানে এসে বুকিং করতে চান তারাও এসে এখানে বুকিং করতে পারেন, তবে রুম অ্যাভেলেবেল থাকলে তবেই এনারা দিতে পারবেন। আমরা বুকিং করেছিলাম এদের নন এসি ডিলাক্স রুমটা। এর ভাড়া পড়েছিল 850 টাকা। এছাড়াও এদের এসি ডিলাক্স রুমও আছে, সেটার ভাড়া 1300 টাকা। ঘরগুলো মাঝারি মাপের আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও বেশ বড় আর পরিষ্কার। এছাড়া গিজারের ব্যবস্থাও আছে। নিচের ডেসক্রিপশন বক্সে আমি এদের বুকিং লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা সেই বুকিং লিঙ্ক থেকে ডাইরেক্ট বুকিং করে নিতে পারবেন। এই থাকাটা এমনিতে খুবই সুন্দর, কিন্তু এখানে একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে সকালবেলা উঠে কিন্তু চা পাবেন না। মানে যারা ধরুন ইলেকট্রিক কেটল টাইপের নিয়ে আসবেন তাদের পক্ষে সুবিধে, আর নয়তো বাইরে বেশ খানিকটা যাওয়ার পরে কিন্তু চায়ের দোকান, বাকি সব এখানে একদম ফাটাফাটি। রুমে ঢুকে এখান থেকে প্রথমে থালা সংগ্রহ করতে হবে, তারপরে থালার উপর শাল পাতা রেখে তারপরে এখানে যিনি থাকবেন তিনি সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করে দেবেন। এগুলো নেওয়ার পরে চলে যেতে হবে খাবার জায়গায়। ভাত, ডাল, পনিরের তরকারি, বেগুনি আর 5 বিশুলি একটা তরকারি, আর শেষ পাতে চাটনি, পায়েস। বাইরে বেরিয়ে এসে এখানে শাল পাতাটাকে ফেলে দিতে হবে, দিয়ে এখানে থালা ধুয়ে তারপর আবার ভেতরে গিয়ে রেখে দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। চলুন এবারে এনাদের প্রেয়ার রুমটা গিয়ে দেখি। দুপুরবেলার লাঞ্চটা ফুড কোর্টে সেরে চলে এলাম আবার বেনুবন ফেরিঘাটে। এবার ফেরার পালা, আর আমাদের লঞ্চের টাইম দুপুর 1:15। বেনুবন ফেরিঘাট থেকে আবার চলে যাব নামখানার নারায়ণপুর ঘাট, তারপরে আবার নামখানা লোকাল ধরে সোজা শিয়ালদা। আর যেতে যেতে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ সাবস্ক্রাইব করুন এই ছুটির ডেস্টিনেশন চ্যানেলটাকে। ফেরার পথে গাংচিল বা সিগালের সঙ্গে আমাদের মোলাকাতটা কেমন হলো চলুন এবার আপনাদের দেখাই।